আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী। গত 30শে মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী এটি সারা দেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এখনও এই দিবসটি পালনের একটা রেশ রয়ে গেছে। সারা দেশের নানা প্রান্তে নানা শ্রেণী পেশার মানুষ নানাভাবে নানা কর্মসূচি নানা পরিকল্পনায় এখনও জিয়াউর রহমানকে স্মরণ করছেন গভীর শ্রদ্ধায়। আমি আমার ইউটিউব চ্যানেল তারেকস রিলেভেন্ট টক সেখানেও জিয়াউর রহমানকে নিয়ে দুটো পর্ব করেছিলাম। তার মধ্যে সর্বশেষ এপিসোড নম্বর ২১৬তে আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমি জিয়াউর রহমান সম্পর্কে খুব কম আলোচিত হয় অথবা কম চর্চিত কিছু বিষয় আপনাদের সামনে আরও দুই একটি পর্বে উপস্থাপন করব। আমি আমার প্রতিশ্রুতি রক্ষার্থে আজকে আবার আপনাদের সামনে আসলাম। মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদান এটি আমরা সকলেই জানি, বিশ্বাস করি, গভীরভাবে তার এই কৃতিত্বপূর্ণ অবদানকে আমরা স্মরণ করি এবং রাষ্ট্রীয়ভাবেও তার একটি স্বীকৃত আছে। তিনি ৭২ থেকে ৭৫ যে সরকার ছিল শেখ মুজিবের সরকার, সেই সরকারই তার মুক্তিযুদ্ধে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য তাকে বীরোত্তম খেতাব দিয়েছিল, যেটি জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে সবচেয়ে সর্বোচ্চ খেতাব। সেটি জিয়াউর রহমান অর্জন করেছিলেন তার যোগ্যতায় এবং তার নামের আদ্যক্ষর জেড, সেই হিসাবে মুক্তিযুদ্ধে জেড ফোর্স নামে একটি অবস্থান ছিল, এটা তো আমরা জানি। এবং সেই জেড ফোর্সের মুক্তিযুদ্ধের সাহসী ভূমিকা, রণাঙ্গনে তাদের তৎপরতা, এটি তাদের যুদ্ধের অনেকগুলোই সামরিক বাহিনীর যে পাঠ্য সেখানে কিন্তু অন্তর্ভুক্ত আছে। তাদের সেই কৃতিত্বপূর্ণ যুদ্ধ, বিশেষ করে সিলেট দখলের যুদ্ধ, যেটি তার একজন বড় যোদ্ধা, বর্তমান জাতীয় সংসদের সম্মানিত স্পিকার মেজর হাফিজ উদ্দিন, তিনি জীবিত আছেন। তিনি কয়েকটি সাক্ষাৎকারে এবং ইলেকট্রনিক মিডিয়ায়ও তিনি এই যুদ্ধ সম্পর্কে নানা সময় কথা বলেছেন, সে কথাগুলো আমরা শুনেছি। সেই কৃতিত্বপূর্ণ বীরত্বপূর্ণ সাহসিকতা, এটা পড়তে গেলে বলতে গেলে এবং যখন মেজর হাফিজ বলেন শুনি, ব্যক্তিগতভাবে আমার শরীরের লোম দাঁড়িয়ে যায়। সিলেট বাংলাদেশে আমরা জানি ৭১ সালে জেলা ছিল 18টি, যেটি পরবর্তীতে ওই জেলার অন্তর্ভুক্ত মহকুমাগুলো ভেঙে পরবর্তীতে আরও অনেকগুলি জেলা হয়, এখন 64টি জেলা। এই 18টি জেলার একটি গুরুত্বপূর্ণ জেলা সিলেট, এবং যেটি সীমান্তবর্তী আমরা জানি। এই সিলেট জেলাই একমাত্র জেলা যেখানে কেবলমাত্র মুক্তিযোদ্ধাদের শক্তি দিয়ে যুদ্ধ করে পাকিস্তান বাহিনীকে হটিয়ে তারা সেখানে বাংলাদেশের লাল সবুজের পতাকা উঠাতে সক্ষম হয়েছিলেন। বাকি 17টা জেলাই পাকিস্তান বাহিনীকে পরাজিত করতে এবং একই সঙ্গে বাংলাদেশের পতাকা উঠাতে মিত্র বাহিনীর সম্পৃক্ততা ছিল, অর্থাৎ ভারতীয় বাহিনী আরও অন্যান্য যারা, তারা সহযোগিতা করেই এই বিজয়টি লাভ করা হয়েছিল। একমাত্র জেলা সিলেট, যেটা জিয়াউর রহমান নেতৃত্ব দিয়েছিলেন, মেজর হাফিজ জীবিত আছেন, তিনি একটা কমান্ডার হিসাবে সেখানে কোম্পানি কমান্ডারের দায়িত্ব পালন করেছিলেন এবং তাদের নেতৃত্বে সেই যুদ্ধে সিলেট বাংলাদেশের অনুকূলে আসে। বাংলাদেশের লাল সবুজের পতাকা, কেবলমাত্র মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে এই জেলাটি স্বাধীন করতে সক্ষম হয়। এবং এখানে সেই কামালপুরের যুদ্ধ, সেই সিলেট এমসি কলেজের টিলার উপরে যে অধ্যক্ষের বাসভবন, যেটি পাকিস্তানি সেনাবাহিনীর ক্যাম্প ছিল, সেটি দখল করে সেটি দখলে নেওয়া এবং সেখানে জীবিত অনেক পাকিস্তানি সৈন্যদেরকে গ্রেপ্তার করা, ফলে সিলেট এই গৌরবের সাথে জিয়াউর রহমানের নামটি সম্পৃক্ত, যেটি মেজর হাফিজ এখনও জীবিত আছেন তিনি বলেন। এবং এই যুদ্ধে মেজর হাফিজ আহত হয়েছিলেন, তারই খুব ঘনিষ্ঠ বন্ধু অন্য একটি কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন মাহবুব এই যুদ্ধে শহীদ হয়েছিলেন। এই ইতিহাসের একটি অংশ আপনাদেরকে একটু পড়ে শোনাই। যেভাবে মেজর হাফিজ বলছেন, ঠিক সেই মুহূর্তেই পাকিস্তানিদের ছোড়া কামানের গোলা এসে পড়ল মাহবুবের উপর। তিনি শহীদ হলেন। যিনি 1 সেকেন্ড আগে বিজয় উল্লাস করছিলেন, পরের সেকেন্ডেই তিনি নিজেই শত্রুর লক্ষ্যবস্তু হয়ে গেলেন। এরপরে উনি আরেকটি কমেন্টস করছেন, সেটা হলো, যেখানে যুদ্ধ এমনই এক ভয়াবহ অভিজ্ঞতা যেখানে বাঁচা আর মরার মাঝে 1 সেকেন্ডেরও ব্যবধান থাকে না। এই যুদ্ধেই মেজর হাফিজদের পাশেই ছিলেন
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কমান্ডিং অফিসার হিসাবে। সেখানে এই রকম যখন একটা ঝুঁকিপূর্ণ অবস্থান, অর্থাৎ সেখানে শহীদ হওয়াটাই একমাত্র গুরুত্বপূর্ণ বিকল্প, সেখানে মেজর জিয়াউর রহমানকে উদ্দেশ্য করে মেজর হাফিজ বলছেন, মেজর জিয়াউর রহমান সেই মুহূর্তে আমার একদম পাশেই বসা ছিলেন। পরিস্থিতি দেখে আমি তাকে পেছনে চলে যেতে বললাম। তিনি উত্তরে জানালেন যে তোমরা যেখানে জীবন দিচ্ছ সেখানে আমি পেছনে থাকতে পারি না। মেজর হাফিজ বলছেন, একেই উর্দুতে গায়রাত বা প্রবল আত্মসম্মান বোধ বলে। মুক্তিযোদ্ধারা জীবন বাজি রাখছে দেখে তিনি নিরাপদ আশ্রয়ে থাকতে রাজি হননি। জিয়াউর রহমানের সঙ্গে রণাঙ্গনের সেই স্মৃতি আজও অম্লান, এভাবেই বলছেন মেজর হাফিজ। অথচ এই যে আওয়ামী তস্করেরা, এরা নানা সময় জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তুলেছেন। মতিয়া চৌধুরীর মতো সিনিয়র রাজনীতিবিদ তিনি বলতেন, জিয়াউর রহমান দৃশ্যত মুক্তিযোদ্ধা ছিলেন, কিন্তু মনে মনে তিনি পাকিস্তানের পক্ষে ছিলেন। এই মনের অজানা কথাও মতিয়া চৌধুরী জানতে পারতেন। আর একটা ওই যে ব্যাঙাচির মতো চেহারা, আকার আকৃতি মানুষের মতো, দুইটা পা আছে, দুইটা হাত আছে, চোখ নাক কান আছে, কিন্তু ব্যাঙাচির যেমন পা দুটো ল্যাঙ্গা, হাত দুটো ওইরকম ছটফট করে, এই রকম আকৃতির একটা মনুষ্য আকৃতির প্রাণী, ওই যেটা একসময় আইন প্রতিমন্ত্রী ছিল, পরবর্তীতে খাদ্যমন্ত্রী হিসেবে গম কামরুল নামে মানুষের কাছে ধিকৃত হয়েছিল। এই মানে যার পরিবার মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল, তাকেও একসময় বলতে শুনেছি যে জিয়াউর রহমান কোথায় মুক্তিযুদ্ধ করেছেন, কোন ফিল্ডে মুক্তিযুদ্ধ করেছেন প্রমাণ করতে পারলে তিনি নাকি রাজনীতি ছেড়ে দেবেন। এই ব্যাঙ্গাচি সদৃশ্য প্রাণী এসব ইতিহাসের কথা তো জানেন না, এবং এরাই জিয়াউর রহমানকে খাটো করেছেন, কটাক্ষ করেছেন, জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা নিয়ে প্রশ্ন তুলেছেন। সেগুলো নিয়েও আমি আজকে একটু আলোচনা করব। মেজর হাফিজের বয়ানই শুনলেন যে জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা এবং নেতা হিসেবে কতটা সংবেদনশীল ছিলেন, যে কমান্ডিং অফিসার স্বাভাবিকভাবেই ওই পর্যায়ে তাকে বাঁচিয়ে রাখা তার অধস্তন অফিসারদের কাজ। মেজর হাফিজ তাই বলেছেন যে আপনি পেছনে যান। জিয়াউর রহমান তার সঙ্গীদেরকে ছেড়ে, তার অধস্তন অফিসার যোদ্ধাদেরকে ছেড়ে তিনি পেছনে যাননি, তিনি রণাঙ্গনে যুদ্ধ করেছিলেন। তৎকালীন সময়ে অবশ্য মেজর হাফিজ জিয়াউর রহমানের অধস্তন, তিনি ক্যাপ্টেন হাফিজ হিসাবে এই যুদ্ধে অংশগ্রহণ করেন, এবং জিয়াউর রহমানের সঙ্গে এই যুদ্ধে অংশগ্রহণ করা তার জীবনের অত্যন্ত সবচেয়ে গৌরবময় ক্ষণ হিসাবে তিনি সাক্ষাৎকারে একাধিকবার উল্লেখ করেছেন। এবার আরেকটু আলোচনা করেই আজকের আলোচনা শেষ করব। এই যে মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদান, তার মুক্তিযুদ্ধের ঘোষণাকে কটাক্ষ করার জন্য ওটাকে ঘোষণা পাঠ, ওটাকে বিবৃতি পাঠ, ওটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে সেই কি চিটাগাংয়ের হান্নান মান্নান এই সমস্ত লোকদের নাম সামনে এনে জিয়াউর রহমানকে তারা ছোট করার চেষ্টা করেছে। অথচ ইতিহাস সাক্ষী দেয়, এই ইতিহাস শুধু বাংলাদেশের লিপিবদ্ধ না, এই ইতিহাস তাদের পেয়ারা ভারতেও লিপিবদ্ধ আছে। 1971 সালের 26শে মার্চ যখন একতরফা যুদ্ধ পাকিস্তান বাহিনী আমাদেরকে চাপিয়ে দিল, তখন মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা বিবেচনা করেন তো। পাকিস্তান সেনাবাহিনীতে তিনি শপথ দিয়েছেন, তো পাকিস্তান সেনাবাহিনীর প্রতি তিনি অনুগত থাকবেন। সেই শপথ ভঙ্গ করে তিনি একটি জাতি সৃষ্টির নিয়তে তিনি মুক্তিযুদ্ধের ঘোষণা যে দিলেন, বেতারে দিলেন, যেভাবেই বর্ণনা করেন, যদি দেশটি স্বাধীন না হতো তাহলে জিয়াউর রহমানের দুটি অপরাধে তার বিরুদ্ধে ব্যবস্থা হতো। এক হতো রাষ্ট্রদ্রোহিতা, যেহেতু পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করেছেন। দ্বিতীয় হলো আর্মি ডিসিপ্লিন ব্রেকের জন্য তিনি তো কোর্ট মার্শালের শিকার হতেন, ফলে তার মৃত্যুদণ্ড, এটি তো খুব স্বাভাবিক ছিল। এই যে দুটি বিষয় জিয়াউর রহমান ঝুঁকি নিলেন, তার পুত্ররা এবং স্ত্রী তখন তাদের কথা তিনি ভাবেন নাই, ভাবলে তিনি স্বাধীনতার ঘোষণা দিতে পারেন না। তার কমান্ডিং অফিসার জাঞ্জুয়াকে গ্রেপ্তার করে তিনি উই রিভোল্ট এটা বলতে পারতেন না। সেই জিয়াউর রহমানের অবদানকে এরা খাটো করে, ছোট করে দেখার চেষ্টা করেছে বিগত 17 বছরে। জিয়াউর রহমানের নাম নিশানা মুছে দিয়েছে, জিয়াউর রহমানের মাজার নিয়ে তারা ষড়যন্ত্র করেছে, জিয়াউর রহমানের বীরোত্তম খেতাব তারা কেড়ে নেওয়ার মতো দুঃসাহস দেখিয়েছে। এই ধরনের কর্মকাণ্ডের প্রেক্ষিতে আজকে ইতিহাসের সেই অংশ বলতেই হয় যে 17ই এপ্রিল আমরা জানি 1971 সালে মুজিবনগর, যেটি একসময় বৈদ্যনাথ তলা ছিল সীমান্তের লাগোয়া, সেখানে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করেন তাজউদ্দিনের নেতৃত্বে, এবং শেখ মুজিবকে রাষ্ট্রপতি ঘোষণা করে, সৈয়দ নজরুল ইসলামকে অস্থায়ী রাষ্ট্রপতি ঘোষণা করে সেদিন
এই অস্থায়ী মুজিবনগর সরকার, বাংলাদেশ সরকার সেটি শপথ গ্রহণ করে তাজউদ্দিনের নেতৃত্বে। তাহলে তার আগ পর্যন্ত বাংলাদেশ পাকিস্তানের অন্তর্ভুক্তই ছিল। একমাত্র মেজর জিয়ার স্বাধীনতা ঘোষণা, এটি বাংলাদেশের পক্ষে একমাত্র আনুষ্ঠানিক ডকুমেন্টস। আওয়ামী লীগের নেতারা শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতার জন্য একটি অক্ষর, একটি শব্দ, একটি বাক্য কোথাও ব্যবহার করেছেন, ইতিহাস সেটি সাক্ষ্য দেয় না। এমনকি 25শে মার্চ রাতে শেখ মুজিবকে পাকিস্তান বাহিনী যখন গ্রেপ্তার করে নিয়ে গেল, তার তো সেখান থেকে সরে যাওয়ার যথেষ্ট সুযোগ ছিল। এবং আমরা জানি যুদ্ধ ঘোষণা যদি কোনো নেতা দেন, তিনি তো অন্তরালে চলে যাবেন এবং অন্তরালে যেই তিনি যুদ্ধ পরিচালনা করবেন। শেখ মুজিব শত্রুর হাতে যে ধরা দিলেন, অনেকেই বলেন স্বেচ্ছায় ধরা দেওয়া, সেভাবে যদি নাও বলা যায়, তাহলে গ্রেপ্তার এড়ানোর সুযোগ থাকা সত্ত্বেও তিনি পাকিস্তানকে সুযোগ দিয়েছেন তাকে গ্রেপ্তার করার, এটি তো বলাই যায়। এবং যদি বাংলাদেশ স্বাধীন না হতো, শেখ মুজিব কিন্তু কোনো অপরাধে অপরাধী হতেন না। তিনি তো তখন স্পষ্ট বলতেন যে আমি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, বাংলাদেশ পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হওয়া এ সম্পর্কে কোনো কথা বলেছি, কোথাও যদি দেখাতে পারো তাহলে আমার বিচার করো। তিনি এই কথা বলে সহজেই সেই দোষের দায় থেকে নিজেকে মুক্ত করতে পারতেন। সম্ভবত সেই বুদ্ধি থেকেই তিনি স্বাধীনতার ঘোষণা কখনোই দেননি। এমনকি 25শে মার্চ তাজউদ্দিনের মেয়ের বইতেই আমরা পড়েছি, আপনারাও পড়বেন, তিনি বর্ণনা করছেন যে তাজউদ্দিন সাহেব একটি টেপ রেকর্ডার নিয়ে বললেন, বঙ্গবন্ধু কখন কি হয়ে যায় একটি স্বাধীনতার ঘোষণা আমি রেকর্ড করে রাখি, যদি কোনো বিপদ আপদ ঘটে যায়, আপনাকে যদি আমরা কোনো কারণে হারিয়ে ফেলি, নেতৃত্বে না পাই, তাহলে আমরা এটি ঘোষণা দিয়ে আমরা যুদ্ধ স্বাধীনতা সংগ্রামের পথে এগিয়ে যেতে পারি। শেখ মুজিব তাজউদ্দিনকে বলেছিলেন, নিয়ে যাও, আমি কোনো বিচ্ছিন্নতাবাদী নই, আমি চরমপন্থায় বিশ্বাস করি না, পাকিস্তান ভাঙার দায় আমি নেব না। এটি ইতিহাস। তাজউদ্দিনের কন্যার বইতে পড়ে দেখবেন, আরও যারা ওই সময়ের রাজনীতিকে ঘনিষ্ঠভাবে দেখেছেন, মিজানুর রহমান চৌধুরীর বই পড়বেন, অলিহাদের বই পড়বেন, এসব ইতিহাস আপনার চোখের সামনে ভেসে উঠবে। শেখ মুজিব সেদিন ওই কাজটিকে বিচ্ছিন্নতাবাদী বা চরমপন্থা বলেছেন, তিনি পাকিস্তান ভাঙার দায়িত্ব নিতে চাননি। তাহলে জিয়াউর রহমান যে স্বাধীনতার ঘোষণা শেখ মুজিবের নামে দিলেন, শেখ মুজিব সহজেই অস্বীকার করতে পারেন যে আমি জিয়াউর রহমানকে এমন কোনো নির্দেশ দেইনি, প্রমাণ করতে পারবেন না। তাহলে সেই ঝুঁকি নিয়ে জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছেন, আর তাকে আপনারা ছোট করে দেখেন। এবার আসেন ইতিহাসের আরেকটু অংশ বলি। এপ্রিলের শুরুর দিকে তাজউদ্দিন, তিনি তখন ভারতে অবস্থান করেন, তিনি ইন্দিরা গান্ধীর অ্যাপয়েন্টমেন্ট চাইলেন, তৎকালীন প্রধানমন্ত্রী ভারতের। তিনি অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে ইন্দিরা গান্ধী তার কথা শোনার পরে বললেন, হু আর ইউ? তো তাজউদ্দিন এই প্রশ্নের উত্তরটি জানতেন। তিনি হতচকিত হয়ে গেলেও তিনি জানতেন যে কেন ইন্দিরা গান্ধী এই প্রশ্নটি করেছে, যে তুমি কে। তাজউদ্দিন সেই তুমি কে এর উত্তর দেওয়ার জন্যই মূলত তিনি তার কর্মপন্থা নির্ধারণ করলেন এবং 17ই এপ্রিল মুজিবনগর সরকার গঠন করে তিনি তার প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন। তার পরিচয়, হু আর ইউ? আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী। শেখ মুজিবের অবস্থানটা শেষ পর্যন্ত কী ছিল? সংসদ অধিবেশন, 4 দফা দাবি, পাকিস্তানের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ, এই তো ছিল সে সময়ের রাজনৈতিক ন্যারেটিভস। এবং শেখ মুজিব তো সেইটা নিয়েই লড়াই করছিলেন। তাজউদ্দিন ইন্দিরা গান্ধীকে বললেন যে ইয়েস, আমরা স্বাধীনতা ঘোষণা করেছি, আমাদের নেতার পক্ষে অর্থাৎ শেখ মুজিবের পক্ষে মেজর জিয়া স্বাধীনতা ঘোষণা করেছে। মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের কৃতিত্বকে তাজউদ্দিন আহমেদ 1971 সালের 11ই এপ্রিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে তিনি যে ভাষণ দিয়েছিলেন, সেখানে তিনি স্টালিনগ্রাডের যুদ্ধের সাথে জিয়াউর রহমানের এই স্বাধীনতার ঘোষণাকে তিনি তুলনা করেছিলেন। তিনি বলেছিলেন, চট্টগ্রাম ও নোয়াখালী অঞ্চলের সমর পরিচালনার ভার পড়েছে মেজর জিয়াউর রহমানের উপরে। নৌ, স্থল ও বিমান বাহিনীর আক্রমণের মুখে চট্টগ্রাম শহরে যে প্রতিরোধ বুর্জ গড়ে উঠেছে এবং আমাদের মুক্তিবাহিনী ও বীর চট্টলার ভাই বোনেরা যে সাহসিকতার সাথে শত্রুর মোকাবেলা করেছেন, স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এই প্রতিরোধ স্টালিনগ্রাডের পাশে স্থান পাবে। ওই একই বক্তৃতায় শহীদ জিয়ার স্বাধীনতার ঘোষণার কথা উল্লেখ করে তাজউদ্দিন বলেন, এই প্রাথমিক বিজয়ের সাথে সাথে মেজর জিয়াউর রহমান একটি পরিচালনা কেন্দ্র গড়ে তোলেন এবং সেখান থেকে আপনারা শুনতে পান স্বাধীন বাংলাদেশের প্রথম কণ্ঠস্বর। এই প্রথম কণ্ঠস্বর মানে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা। এটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে এই ঘোষণা দিয়ে জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণাকে আনুষ্ঠানিক
ভাবে রিকগনাইজ করা এবং বাংলাদেশের আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ পাকিস্তান থেকে স্বাধীন হতে চায় সেটি বিশ্বের দরবারে জানানো, এবং তার আগে ইন্দিরা গান্ধীর সঙ্গে আলাপচারিতায় এ বিষয়ে তাজউদ্দিন অ্যাড্রেস করেছিলেন। ফলে জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা এটা ইন্দিরা গান্ধীর এটা সাক্ষী ভারতীয় পত্র পত্রিকা ইতিহাস এবং সেখানের অনেক রেফারেন্স বুকে আপনি এইটি পাবেন, এবং তাজউদ্দিনের এই কথা এগুলো ঐতিহাসিক। অথচ সেই জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের অবদানকেই খাটো করে দেখে এই আওয়ামী তস্করেরা। ফলে আজকে মুক্তিযুদ্ধ সম্পর্কে যে সমস্ত কথা আমি জানলাম, এর পাশাপাশি আরেকটু উল্লেখ করি, আমি বলতে ভুলে গেছিলাম। এই যে জেড ফোর্সের কথা বলা হচ্ছে, জিয়াউর রহমানের আদ্যক্ষর জেড, এই জেড ফোর্স হচ্ছে মুক্তিযুদ্ধের সময় সবচেয়ে বেশি শহীদ হয়েছিল জেড ফোর্সের সদস্যরা। ইতিহাস সবচেয়ে বেশি খেতাবদারি মুক্তিযোদ্ধা তারা এই জেড ফোর্সের সদস্য। সবচেয়ে বেশি পাকিস্তানিদেরকে হত্যা করতে সক্ষম হয়েছিল এই জেড ফোর্স। সেই জেড ফোর্সেরই অধিনায়ক মেজর জিয়াউর রহমান, পরবর্তীতে মেজর জেনারেল জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে তার অবদান, বাংলাদেশ সৃষ্টিতে তার অবদান, এটি যারা অস্বীকার করবেন তাদের মানসিক দৈন্যতা আছে, তাদের বিচক্ষণতার অভাব আছে, তারা ইতর শ্রেণীর মনুষ্য আকৃতির প্রাণী। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।